তৃণমূল কংগ্রেস এখন যাই করছে সেটাই কেমন যেন উল্টো পড়ছে। অভিষেক ব্যানার্জি ট্রেলার দেখাতে গেলেন আর এদিকে বিজেপির মধ্যে ধার মেগা জয়েনিং চলছে। এই যা তৃণমূল কংগ্রেসের ভেতরে ফাটল ধরেছে সেই ড্যামেজটাকে হিল করতে গিয়ে আজকে মমতা ব্যানার্জির নেতৃত্বে আজকে একটা বিরাট পদযাত্রা আমরা দেখতে পেয়েছি, যেটা আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে। সেখানে অভিষেক ব্যানার্জি তাপস রায়ের মতো নেতাকে হারিয়ে বিজেপির বিধায়ক মুকুটমণি অধিকারীকে জয়েন করিয়ে ভাবলেন যে একটা গেল একটা এলো এরকম। কিন্তু এ কি, বিপদে পড়লে বা পতনের আশঙ্কা শুরু হলে কি ধীরে ধীরে সমস্ত ডিসিশনই ভুল হয়? এই সেই বিজেপির বিধায়ক মুকুটমণি অধিকারী, যাকে অলরেডি বিজেপি ছাঁটাই করেছে বধূ নির্যাতন কেসে। আর মমতা ব্যানার্জি মানে কপাল ভাবুন, কপাল তো এমন কপাল যে আজকেই আন্তর্জাতিক মহিলা দিবস আর আজকেই তৃণমূল কংগ্রেস বধূ নির্যাতনে অ্যাকিউজড একজন বিজেপির বিধায়ক, যাকে ভারতীয় জনতা পার্টি থেকে ছাঁটাই করেছে, তাকেই ভুল করে তৃণমূল কংগ্রেসের জয়নিং। অতি অবশ্যই ডিটেলে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয় রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন আমি এখান থেকে শুরু করছি। মুকুটমণি অধিকারী আজকে তৃণমূলে যোগদান করেছে, মিছিলে হেঁটেছে। মুকুটমণি অধিকারী রানাঘাট দক্ষিণের বিধায়ক, রানাঘাট দক্ষিণের বিধায়ক, বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী মিছিল ছিল আজকে কলকাতায় মিছিল, নারী দিবসের মিছিল। মুকুটমণির বিরুদ্ধে তার স্ত্রী বধূ নির্যাতনের মামলা করেছে। নারী দিবসের মিছিলে বধূ নির্যাতনের অভিযুক্তকারীকে জয়েন করিয়েছে। ও এমপি হতে চায়, আমাদের কোনো আপত্তি নেই, ওর জাল আর গামছা দুটোই যাবে। ভিডিওটি আপনারা দেখতেই পেলেন, সেখানে পরিষ্কারভাবে শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন এই মুকুটমণি অধিকারীর বিষয়ে। আমি আপনাদের সামনে শুভেন্দু অধিকারী যে টুইটগুলি করেছিলেন, যেখানে এফআইআর মানে যে চার্জশিট ফাইল হয়ে গেছে সেটা ডিটেল দেওয়া আছে। যদিও আমি বেশি কিছু না, দু একটা লাইন তুলে ধরবো, যেখানে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে টিজ করে একটা লাইন লিখেছেন, সেটা হচ্ছে, What message was she trying to send by making him a part of the Women's Day rally? আজকে সত্যি আন্তর্জাতিক মহিলা দিবসের দিন আমরা দেখছিলাম বেশ বুক ফুলিয়ে এই বিজেপির বিধায়ক মুকুটমণি অধিকারী বেশ ভালোই ঘুরছিলেন, একদম বুক চওড়া করে বিশাল উমেন এম্পাওয়ারমেন্টকে সাপোর্ট করে ঘুরছিলেন। সত্যিই আমি জানতাম না যে ওনার এগেনস্টে 498-এর মতো মামলা চলছে। শুধুমাত্র এখানেই শেষ নয়, লিখেছেন শুভেন্দু অধিকারী যে টুইটটি করেছেন, সেখানে লিখেছেন, হি ওয়াজ অ্যাকিউজড অফ ডোমেস্টিক ভায়োলেন্স বাই হিজ ওয়াইফ। He was accused of domestic violence by his wife. The FIR was filed by his wife on the 11th day of their marriage. আমি এখানে পার্সোনাল লাইফ নিয়ে একদমই আলোচনা করতে আসিনি, যদিও আমি যখন আজকে সকালবেলায় বিজেপির বিধায়ক মুকুটমণি অধিকারী জয়েন করেন তৃণমূল কংগ্রেসে, তখন এটুকু তো বুঝাই গেছিলাম যে যেহেতু টিকিট রানাঘাটের টিকিট অর্থাৎ এই লোকসভা ভোটের টিকিট জগন্নাথ সরকারকে দেওয়া হয়েছে, সেই কারণেই কিন্তু হঠাৎ করে তৃণমূল কংগ্রেসে যাওয়া শুধুমাত্রই টিকিটের লোভে। এটা তো বুঝতে এক ফোঁটা মানে সন্দেহই থাকেনি, কারণ তালিকা রিলিজ হওয়ার পরপরই কেন, যেখানে আমরা দেখতে পেলাম তৃণমূল কংগ্রেসের তাপস রায়, তিনি কিন্তু এখনো পর্যন্ত মেয়াদ থাকা সত্ত্বেও তিনি রিজাইন দিয়ে বিজেপিতে জয়েন করেছেন। মানে এখানে এই বিধায়ককে দেখুন, ইনার মানে এখনো তাপস রায়ের বিষয়টা পুরোপুরি আলাদা, কারণ উনি কিন্তু এখনো তৃণমূল কংগ্রেসের টিকিটও অ্যানাউন্স হয়নি, তাও তিনি কিন্তু ছেড়ে বেরিয়ে চলে গেলেন। আর এই হচ্ছে বিধায়ক বিজেপির যিনি মুকুটমণি অধিকারী, ইনি আবার টিকিট অ্যানাউন্স হওয়ার পর যখন দেখলেন যে ওনাকে টিকিট দেওয়া হয়নি, তখন তিনি ছেড়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন। আমি শুধুমাত্র জানতে চাই যে অভিষেক ব্যানার্জি, আপনি যে এই ট্রেলার দেখাবেন বলেছিলেন, আর তো 10 তারিখের ট্রেলার দেখার ইচ্ছেটাই নেই, এই তার নমুনা। এইভাবে আপনি ড্যামেজ কন্ট্রোল করবেন তৃণমূল কংগ্রেসের? এই হচ্ছে নমুনা যে একজন মানে ডোমেস্টিক ভায়োলেন্স, বধূ নির্যাতন, ডাউরি, মানে যাকে বলা হয় পণের জন্য আর কি অত্যাচার করা নিজের স্ত্রীকে, এইরকম একজন অভিযুক্তকে তৃণমূল কংগ্রেসে জয়েন করিয়েছেন, তাও আবার আন্তর্জাতিক মহিলা দিবসের দিনে। মানে কপাল কতটা খারাপ হলে এরকম ঘটে যে না ইতিহাস না ভূগোল, শুধুমাত্র তাপস রায় যেহেতু চলে গেলেন সেই ড্যামেজটাকে কন্ট্রোল করার জন্য এই জয়নিং। বিষয়টা হচ্ছে যে ঘাবড়ানোর তো বটেই, কারণ হঠাৎ করে এই যা বড় বড় ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস, যেখানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে তো সাইডই করলাম, যে উনি তো একজন বিশাল সম্মানীয় ব্যক্তি, যে বিজেপিতে এসে তার মান বেড়ে গেছে ভারতীয় জনতা পার্টির। শুধুমাত্র এখানেই নয়, এই তাপস রায়, ব্রাত্য বসু, কুণাল ঘোষ, এনারা হচ্ছেন অভিষেক ব্যানার্জির নিজের লোক, ঘনিষ্ঠ, মানে একসাথে বসে চা খাওয়াওয়ালা লোক।
তার মধ্যে যে হঠাৎ করে তাপসরা এরকম ভাবে দুম করে বেরিয়ে চলে যাবে, এটা তো অভিষেক ব্যানার্জি কল্পনাতেও ভাবতে পারেননি। আর সেই এফেক্ট তৃণমূল কংগ্রেসে পড়েনি, এইটা বোঝানোর জন্য গতকাল মানে আগামী কালকেরও ওয়েট করেননি যে আন্তর্জাতিক দিবস আসুক, সেটারও ওয়েটের দরকার হয়নি। তার আগেই পদযাত্রা শুরু, কলকাতাকে দেখানো একটা যে না আমাদের উত্তর কলকাতায় কোনো রকম ড্যামেজ হয়নি, সবকিছু কন্ট্রোলে রয়েছে। আর দেখুন আমাদের তৃণমূল কংগ্রেসের বিধায়ককে নিচ্ছে তাপস রায়কে, আমিও বিজেপির একজন বিধায়ককে নিয়ে নিলাম, কিন্তু এই তার নমুনা। আপনাদেরকে জানিয়ে দিই যে শুধুমাত্র এই মুকুটমণি অধিকারী নয়, আমি যেটা জানতে পেরেছি আসানসোলের টিকিট নিয়ে একটা বিশাল হাল্লা হয়েছিল না, যে টিকিট রিফিউজ করে দিয়েছেন পবন সিং। যা সূত্র মারফত জানা যাচ্ছে সেটা হচ্ছে এই পবন সিং এর ব্যাপারেও কিন্তু বেশ কিছু কথাবার্তা উঠে এসেছে, যেটা ওনার পার্সোনাল লাইফ নিয়ে, ডোমেস্টিক ভায়োলেন্স থেকে শুরু করে পরকীয়া রয়েছে একজন অ্যাক্ট্রেসের সাথে, এই সমস্ত ওনার পার্সোনাল ব্যক্তিগত বিশেষ কিছু জিনিসপত্র যা উচ্চ নেতৃত্ব বিজেপির, ভারতীয় জনতা পার্টির উচ্চ নেতৃত্ব জানতে পেরে, যেহেতু এটা একটা বিরাট বড় দল, যেহেতু এটা মানে বড় সংখ্যায় লিড করে বিভিন্ন রাজ্যে, তাই কোনো রকম রিস্ক নেয় না, সেই কারণে টিকিটটা চেয়ে পাঠিয়েছিলেন পবন সিংকে, অর্থাৎ দাঁড়াতে দেবেন না। মানে এই রকম টাইপের অভিযোগ থাকলে কখনোই ভারতীয় জনতা পার্টি থেকে নাকি সেই সমস্ত ক্যান্ডিডেটকে টিকিট দেওয়া হয় না। তাই এই প্রসেসে অর্থাৎ নিজে থেকে রিটার্ন করে দেওয়া এই প্রসেসে কিন্তু টিকিট ফেরত পাঠিয়েছেন, যার জন্য পবন সিং দিল্লিও গেছেন। এই বিষয়ে কিন্তু বেশ কিছু মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম যে পবন সিং দিল্লি গেছে, এটাই তার মেন কারণ। আর দেখুন অবস্থায় তৃণমূল কংগ্রেসের এই মুকুটমণি অধিকারী, যাকে জয়েন করিয়ে ভাবছিলেন যে বিশাল কিছু পেয়ে গেল তৃণমূল কংগ্রেস, অর্থাৎ আবার ঝটকা। এখানে একটাই লাইন মনে পড়ছে, পতনের সূচনা হলে কি সব ডিসিশনই ভুল হয়? ভাবুন। নেক্সট আমি আপনাদেরকে জানিয়ে দিই যে লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে বড় সড়ো অ্যানাউন্সমেন্ট হতে পারে, বড় সড়ো মানে সত্যি বিশাল অ্যানাউন্সমেন্ট হতে পারে। আমার কথাবার্তার মাধ্যমে নিশ্চয়ই আপনারা গেস করেই ফেলেছেন, একদমই তাই। সিএএ লাগু হতে চলেছে পশ্চিমবঙ্গে, একদমই ঠিক শুনছেন, সিএএ লাগু হতে চলেছে পশ্চিমবঙ্গে, তাও লোকসভা ভোটের আগে। জানিয়ে দিয়েছেন ডিরেক্ট অমিত শাহ যে সিএএ দেশের আইন, এই আইন লাগু হবেই হবে, এটা পাথর কি লকির, কোন সরকার এমনকি মমতা ব্যানার্জি খোদ এটাকে আটকাতে পারবেন না। অমিত শাহ কি বলেছিলেন আজ থেকে প্রায় 2 মাস আগে আমাদের পশ্চিমবঙ্গে এসে, সেই ভিডিও ক্লিপ একবার ছোট্ট করে আপনাদের সামনে প্রেজেন্ট করি, তারপর যাই বিস্তারিত আলোচনায়। पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने का मतलब है शरणार्थी जो आए हैं उनको सीए के माध्यम से नागरिकता दे देंगे। और दीदी कई बार हमारे शरणार्थी भाइयों को गुमराह कर रही कि सीए होगा नहीं होगा, कानून बनाकर रुक गए। आज मैं आप सबके सामने कहकर जाता हूं, सीए इस देश का कानून है, इसको कोई रोक नहीं सकता, सबको नागरिकता मिलने वाली है। সিএএ দেশের কানুন, এটাকে কেউ আটকাতে পারবে না, এটা পরিষ্কারভাবে অমিত শাহ জানিয়েছিলেন আজ থেকে 2 মাস আগেই। আর আজকে এই একদম মানে আপনাদের সামনে আমি টাটকা খবর প্রেজেন্ট করছি, যেখানে অমিত শাহ রিপাবলিক বাংলার একটা নিউজ মিডিয়াতে একটা বড় সড়ো প্রোগ্রামে এসেছিলেন, আর সেখানে নিজের মুখে বলেছেন যে সিএএ দেশের আইন, যেটা লাগু হবেই হবে। সেখান থেকে অতি অবশ্যই, যেহেতু মমতা ব্যানার্জি সব ক্ষেত্রে সিএএ কে নিয়ে একটা প্রোটেস্ট করেছেন, এই লোকসভা ভোটের আগে ভেবেওছিলেন যে অ্যানাউন্স হবে আর একটা বড় সড়ো আন্দোলন করব, কিন্তু যাই হোক সেটা তো হয়নি এখনো পর্যন্ত। তো অমিত শাহকে এই নিয়ে মিডিয়াও প্রশ্ন করেছেন যে আপনি যে সিএএ লাগু করবেন, এটা তো বিরাট বড় সড়ো অ্যানাউন্সমেন্ট, যেটা আপনি এখন বলে দিচ্ছেন যে লোকসভা ভোটের আগেই সিএএ লাগু হবে। তখন অমিত শাহ বলছেন যে কে বললো এটা বিরাট বড়সড় খবর, অলরেডি সিএএ আইন পার্লামেন্টে অলরেডি পাস হয়ে রয়েছে, শুধুমাত্র কোভিড এর জন্য এটা ইমপ্লিমেন্টেশন হতে দেরি হয়েছে। এটা এমন কোনো ব্রেকিং নিউজ না বা এমন কোনো বড়সড় ব্লাস্ট করার মতো কিন্তু বড়সড় খবর নয়। সিএএ আমাদের ভারতীয় কানুন, আর এটা লাগু হবেই হবে। কোন সরকার কেউই এই ভারতীয় আইনকে লাগু হতে আটকাতে পারবে না, এটা পাথর কি লকির।
আর তার পাশাপাশি এটাও বললেন যে লোকসভা ভোটের আগেই সিএএ লাগু হবে। এখানে একটা কথা না বললেই নয়, আমি আপনাদের সামনে কিন্তু ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করেছিলাম যে যবে এমসিসি লাগু হবে ঠিক তার 1-2 দিন আগেই সিএএও লাগু হবে, আর তখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চাইলেও কিছু করতে পারবে না। আমি আপনাদের সামনে মমতা ব্যানার্জির একটা ভিডিও মনে করাতে চাই, যখন তিনি স্টেজে দাঁড়িয়ে বলেছিলেন, বিভ্রান্ত করছিলেন যে রেশন পায়, ভোটার আই কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, তো সিএ আবার কি? সিএ সবাই নাগরিকত্ব পাবে, এইরকম একটা কথাবার্তা বা বিভ্রান্তকর বা একটা কনফিউশন ক্রিয়েট করার মতো মন্তব্য মমতা ব্যানার্জি করেছিলেন। বেশি বিস্তারিত যাব না, আমি হালকার ওপর দিয়ে আপনাদেরকে জানাতে চাই সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন। এই যে মমতা ব্যানার্জি বলছেন যে রেশন কার্ড আছে মানেই তো সেই এই দেশের নাগরিক, বা প্যান কার্ড আছে মানেই সেই দেশের নাগরিক, তা কিন্তু নয়। আজকে যে গভর্নমেন্ট রয়েছে কালকে নাও থাকতে পারে। আজকে যে গভর্নমেন্ট এনআরসি লাগু করছে না, কালকে সেই গভর্নমেন্ট এনআরসি লাগু করতেই পারে। তখন নাই রেশন কার্ড কাজে দেবে, নাই আধার কার্ড কাজে দেবে, না প্যান কার্ড কাজে দেবে। যারা, আমি আবার ক্লিয়ার করে দিই যে ভারতে যাদের জন্ম তাদের জন্য নয়, যারা বর্ডার পার করে অন্য দেশ থেকে আমাদের দেশে এসেছে অর্থাৎ শরণার্থী, তাদের জন্যই হচ্ছে কিন্তু সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন। তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই যে বিষয়টা হচ্ছে কিন্তু মুসলিম সম্প্রদায় বাদ দিয়ে বাকি যে শিখ, খ্রিস্টান, হিন্দু যারা এসেছে, যারা অন্য দেশ থেকে এই দেশে এসেছে অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যারা ভারতে এসেছে, তাদের জন্যই সিএএ অ্যাপ্লাই করতে পারবে। সিএএ তাদের জন্যই, তাদেরকেই নাগরিকত্ব দেবে। সেটা আপনাদেরকে জানিয়ে দিই যে 2014 আগে পর্যন্ত যারা এসেছে প্রত্যেকের জন্য কিন্তু সিএএ লাগু হবে, তারপর যারা ঢুকেছে তাদের জন্য নয়। অর্থাৎ এটা একটা ছোট্ট করে বলতে পারেন যে কেন্দ্রীয় গভর্নমেন্ট ছাড় দিয়েছেন যে 2014 আগে যারা অনুপ্রবেশকারী অলরেডি আমাদের ভারতে প্রবেশ করে গেছে তাদের প্রত্যেকের জন্যই সিএএ। এখন এই নিয়ে মমতা ব্যানার্জি আন্দোলন করছেন যে কিসের খ্রিস্টান, কিসের হিন্দু, আমরা সবাই নাগরিকত্ব পাবো। বিষয়টা হচ্ছে যে এখানে পরিষ্কারভাবে আপনাদেরকে বুঝতে হবে যে কেন মুসলিম সম্প্রদায়কে বলা হচ্ছে। কারণ বাইরে থেকে কিন্তু এই বিভিন্ন রকম কাস্ট রিলেটেড বলুন বা এই ধর্ম রিলেটেড বলুন বা বিভিন্ন কারণে কিন্তু অত্যাচারিত হয়ে সেখানকার মানুষজন এমনি কেউ কিন্তু নিজের জায়গা ছেড়ে ভারতে চলে আসে না। তারা বিভিন্ন রকমভাবে চাপে অত্যাচারিত হয়ে, বিভিন্ন রকমভাবে নিপীড়িত হয়ে তারা কিন্তু নিজের দেশ ছেড়ে অন্য দেশে আসে। সেরকমভাবেই আফগানিস্তান, পাকিস্তান আর বাংলাদেশ, যেটা হচ্ছে সেইখানকার মাইনরিটিরা, ভারতের মাইনরিটি না, সেখানকার মাইনরিটিরা ভারতে এলে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। জাস্ট বিকজ অফ তারা যদি অত্যাচারিত হয় তাহলে তাদের কিন্তু আশেপাশের কোনো দেশে যাওয়ার অপশন নেই। কারণ বাংলাদেশও দেখতে গেলে মুসলিম কান্ট্রি, আফগানিস্তান দেখতে গেলে মুসলিম কান্ট্রি, পাকিস্তান দেখতে গেলে মুসলিম কান্ট্রি। আর সেখানে খুব স্বাভাবিক ব্যাপার যে মুসলিম, তাদের সঙ্গে নিশ্চয়ই সেখানে এই জাতগত বলুন বা এই ধর্ম রিলেটেড বলুন কোনো অত্যাচার হবে না। যদি হয়ও, যদি বাংলাদেশে মুসলিম সম্প্রদায়ের লোকের সঙ্গে অত্যাচার হয় তাহলে তাদের কাছে অপশন আছে পাকিস্তান যাওয়ার, তাদের কাছে অপশন আছে আফগানিস্তান যাওয়ার। কিন্তু খ্রিস্টান বা হিন্দু যাদের ওপর অত্যাচার হবে এই ধর্ম রিলেটেড ইস্যু নিয়ে, তাদের কাছে কিন্তু এই ভারত ছাড়া অন্য কোথাও যাওয়ার অপশন নেই। সেই কারণেই সিএএ, আর এটা আমাদের ভারতীয় আইন, এখানে উল্লেখ করা আছে এই সমস্ত দেশ, আর যেখানে পরিষ্কারভাবে বলা আছে যে সিএএ ভারতীয় আইন যেটা নাগরিকত্ব দেয়, নাগরিকত্ব ছিনিয়েও নেয় না। আর তার পাশাপাশি এই যে মমতা ব্যানার্জি ভুল বোঝান না যে যারা সিএ জন্য অ্যাপ্লাই করতে পারবে না বা নাগরিকত্ব পাবে না তাদের কি হবে, তাদেরকে নাকি ভারত থেকে বের করা হবে। না, মোটেও ভারত থেকে বের করে দেওয়া হবে না। এই যে বিভিন্ন রকমভাবে বর্ডার পার করিয়ে যে সমস্ত অনুপ্রবেশকারীদেরকে নিয়ে গভর্নমেন্টরা ইউজ করে, ভোট ব্যাংক হিসেবে ইউজ করে, ভোটার হিসেবে ইউজ করে, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হবে। তারা আর সেই গভর্নমেন্টকে ভোট দিতে পারবে না। অর্থাৎ বাংলায় যদি একদম পাতি সিম্পল ভাবে বলতে গেলে, ভারতীয় নাগরিকত্ব ছাড়া গভর্নমেন্টের কোনো রকম ফেসিলিটিস, সেটা মেবি ভোট হতে পারে, সেটা মেবি রেশন পাওয়া হতে পারে, বা যে কোনো বা গভর্নমেন্ট জব হতে পারে, সরকারি চাকরি হতে পারে, তারা কিন্তু এই সমস্ত ফেসিলিটিস থেকে বঞ্চিত থাকবে। তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা হবে না, এমন কোনো ব্যাপার নেই। সিএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন।
এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই যে আমাদের পশ্চিমবঙ্গ অলরেডি রেড লাইটে রয়েছে, যেখানে সন্দেশখালী একটা জলজান্ত এক্সাম্পল। প্রচুর পরিমাণে অনুপ্রবেশকারী অলরেডি ঢুকে গেছে পশ্চিমবঙ্গে, আর এখানকার গভর্নমেন্ট তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ইউজ করছে, আর সেই জায়গাটা খুব ভালোই টের পেয়েছে কেন্দ্রীয় সরকার, যার জন্য CAA লাগু হবে আর লোকসভা ভোটের আগেই হবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। নতুন কোনো আপডেট পেলে অতি অবশ্যই আপনাদের সামনে আমি তো চলেই আসবো। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার পাশাপাশি আমার ফেসবুক পেজ সঙ্গে অদ্বিতীয়া, সেখানে গিয়ে ফলো করুন। সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। যা হবে স্পষ্ট হবে।